স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। নিটল টাটার সংবাদ শিরোনাম জানাবো শুরুতেই। 18 বছরের কম বয়সীদের এখনই টিকা নয়, শিগগিরই জেলা পর্যায়ে দেওয়া হবে ফাইজারের টিকা। 1.5 বছর পর প্রাণ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 10 অক্টোবর হলে উঠবে সবাই, ক্লাস শুরু 16 তারিখ। ইসি নিয়োগে সার্চ কমিটি ধোঁকাবাজি মত ফখরুলের, বিএনপির প্রতিনিধি থাকবে বলছেন ওবায়দুল। ক্লিন ফিড নিশ্চিতে বুধবার থেকে শুরু হচ্ছে অভিযান, আইন বাস্তবায়নে অ্যাটকো ও কোয়াবের সভা। এবারে পুরো খবর। 18 বছরের কম বয়সীদের এখনই করোনার টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শিগগিরই ঢাকার পাশাপাশি বিভাগ, সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে দেওয়া হবে ফাইজারের টিকা। 12 সেপ্টেম্বর খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। তার আগেই শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছিলেন, 18 বছরের নিচের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজারের প্রতিষেধক দেওয়ার কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ইপিআইয়ে কোভ্যাক্স উদ্যোগের টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শিশুদের টিকা দেওয়ার বিষয়টি আলোচনায় আছে, তবে এখনই তা বাস্তবায়ন হচ্ছে না। এটার ব্যাপারে অনুশাসন হচ্ছে এই যে বাচ্চাদের আমরা টিকা দেব, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সেটা শুরু করব না। আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শুরু করব। যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু ব্যাপারটা স্পর্শকাতর, আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বাচ্চাদেরকে টিকা দিতে হবে, তো সেটার লক্ষ্যে কাজ করছি। আশা করি আপনারা সময় মতন জানতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে কোভ্যাক্সের অধীনে যুক্তরাষ্ট্র থেকে সোম ও মঙ্গলবার ফাইজারের 25 লাখ ডোজ টিকা দেশে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার বাইরেও এই টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেই সবগুলো জায়গাতে আমরা ফাইজারের টিকা দিচ্ছি। ঢাকাতে 7টা আছে এবং বাইরে যেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে অচিরেই আমরা সেটা শুরু করব। কিছু জেলাও আছে, কিছু বিভাগও আছে, সিটি কর্পোরেশনও আছে। আপনাদেরকে টোটাল লিস্টটা আমরা ইতিমধ্যে জানিয়ে দেব। তিনি জানান, নিবন্ধনের পর টিকার অপেক্ষায় থাকা বিপুল জনগোষ্ঠীকে দ্রুত SMS দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 23 জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,614। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 25,499 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 694 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 2.72%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,59,452 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 15,20,296 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 708 জন। করোনার কারণে 1.5 বছর বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। আনন্দ আর উচ্ছ্বাসে প্রিয় ক্যাম্পাসে ফিরেছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। আগামী 10 অক্টোবর থেকে হলে উঠতে পারবে সব বর্ষের শিক্ষার্থী। ক্লাস শুরু হবে 16 অক্টোবর। 2020 সালের 20 মার্চ থেকে 5 অক্টোবর 2021, দীর্ঘ 1.5 বছর পর আবাসিক হলে শিক্ষার্থীদের পদচারণা, যেন নতুন করে প্রাণ পেল সব। ইট সিমেন্টের কয়েকটা দালান অজান্তেই কারো কারো কাছে হয়ে ওঠে অনন্ত আপন। ক্যাম্পাস হল এত যে মিস করে, এটা হচ্ছে এতদিন দীর্ঘ সময় যদি বন্ধ না থাকতো তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এত কাছের। আমি তো কালকে রাত থেকে ঘুমাতেই পারছি না, এত এক্সাইটেড যে আমি হলে যাব। এত বছর একসাথে ছিলাম, আবার সেই আগের মতো সেই রুমের সেই কোলাহল। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়া হয়। তবে অন্তত 1 ডোজ টিকা নেয়া স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরাই হলে উঠতে পারছেন। স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। ক্লিনাররা এসে রুম পরিষ্কার করে দিয়ে গেছে মোটামুটি। এখন আমরা যারা বোর্ডার আছি আমরা এসে বাকিটা ইনশাল্লাহ করে ফেলবো। ধুলা দিয়ে ভরে গেছে, তো কাঁথা কম্বল যেগুলো ছিল সবগুলো আমরা এক এক বার করে ঝাড়তেছি, পরিষ্কার করতেছি। বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল পরিদর্শনে গিয়ে উপাচার্য জানান, সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনার পাশাপাশি শিগগিরই শুরু হবে শিক্ষা কার্যক্রম। হলে থাকবে না গণরুম। গণরুমের যে কথাটি বললেন,
সেটি দীর্ঘদিনের পুঞ্জীবিত একটি বড় সমস্যা, দীর্ঘদিনের, এবং এটি থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বুথ তৈরি করে সেখানে ফিঙ্গারপ্রিন্ট সহ শিক্ষার্থীরা এনআইডি কীভাবে পেতে পারবে, আমরা ইনশাল্লাহ 7 তারিখে উদ্বোধন করতে পারবো। আমাদের শিক্ষা যাতে এটি একটি অর্জন হবে বিশ্ববিদ্যালয়ের, আমাদের সকল শিক্ষার্থীর এনআইডি হয়ে যাবে। এদিকে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী ক্যাম্পে শুরু হয় টিকাদান কর্মসূচি। প্রতিদিন 600 শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীকে টিকা দেওয়ার ব্যবস্থা আছে এখানে। হল খুললেও শিক্ষার্থীদের মানতে হবে বেশ কিছু শর্ত, মানতে হবে স্বাস্থ্যবিধি। আর পূজার ছুটি শেষ হলে সব বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন, তবে এজন্য অন্তত 1 ডোজ টিকা তাদের গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ। বিশ্বের অন্যান্য দেশের মতো ডিজিটাল পাঠদানে বাংলাদেশের শিক্ষকরাও অভ্যস্ত হয়ে উঠেছেন। নবীনদের পাশাপাশি প্রবীণ শিক্ষকরাও অনলাইনে ক্লাস নিচ্ছেন। শিক্ষা খাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন। এটি রাজধানীর ফার্মগেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। শিক্ষক পড়াচ্ছেন, কিন্তু ক্লাসে নেই কোনো শিক্ষার্থী। সশরীরে উপস্থিত না হয়ে বাসা থেকে অনলাইনে যুক্ত হয়েছেন তারা। 17 মার্চ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, সেই থেকে তারপর থেকে আমরা জুম ক্লাস এবং অনলাইন ক্লাস যার যার সাবজেক্ট ওয়াইজ আমরা যথারীতি ইনশাআল্লাহ ক্লাস নিয়েছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে এভাবে ক্লাস নিচ্ছেন অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা। প্রথম দিকে তাদের মধ্যে কিছুটা জড়তা থাকলেও এখন তা নেই। এখনকার জেনারেশনের কাছে হয়তো অনলাইনের ব্যাপারটা কিছু না, কিন্তু আমাদের কাছেও একটু ছিল। স্টিল না, আমরা শিখে শিখে কাজ করছিলাম। জুম ক্লাসটা আমরা বন্ধ হয় না, আমরা কেউ বাসায় পড়ছি বা স্কুলে এসে করেছি, এটা কিন্তু আমাদের কন্টিনিউ আছে। শিক্ষকরা বলছেন, করোনায় শিক্ষার যে ক্ষতি হয়েছে সেটি পূরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস নেওয়ার পাশাপাশি অনলাইন সহ বিকল্প উপায়ে শিক্ষাদানও চালু রাখতে হবে, যার জন্য প্রয়োজন শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন। কেউ হয়তো ডিভাইস বেয়ার করতে পারছে না, অনলাইন ফ্যাসিলিটিস তারা পাচ্ছে না। ফিজিক্যাল ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসটা এখনও কন্টিনিউ রেখেছি। পজিটিভ দিকটা হলো এই সুযোগে আমাদের যারা কিছুই জানতো না তারা অনেক কিছু শিখে ফেললো। প্রতি পদে পদে শিখে আমরা উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে পথ চলার চেষ্টা করছি। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের তথ্য অনুযায়ী দেশের সরকারি বেসরকারি 1,33,002টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন 7,40,471 জন। আর মাধ্যমিক থেকে উচ্চশিক্ষার 36,526টি প্রতিষ্ঠানে শিক্ষক আছেন 5,89,582 জন। দেশের শিক্ষার্থীর তুলনায় প্রয়োজন আরও বেশি সংখ্যক শিক্ষক। শিক্ষকদের জন্য এই আইসিটি প্রশিক্ষণের জন্য সেপারেট একটা প্রতিষ্ঠান দরকার। আমাদের বাড়ি পর্যন্ত ইলেকট্রিসিটি লাইন নিয়ে দিয়েছি, তাহলে ইন্টারনেট লাইন কেন বাড়ি পর্যন্ত করতে পারবো না? আমাদের প্রয়োজনের তুলনায় স্কুলের সংখ্যা অনেক বেশি। আমাদের স্কুলকে মার্চ করতে হবে, যেখানে শিক্ষার্থী কম, সুইটেবল জায়গায় নেই, ভালো বিল্ডিং নেই। এমন বাস্তবতায় শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকেরাই প্রাণ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। শুভেচ্ছা এবং অভিনন্দন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, সার্চ কমিটিতে বিএনপির প্রতিনিধি থাকবে। বুধবার সকালে ঢাকার আমিনবাজারে নির্মাণাধীন 8 লেনের সড়ক সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো ধরনের সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কিভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, সেটা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সার্চ কমিটি গঠন করে ইলেকশন কমিশন গঠন করা হয়। আন্দোলনের নামে সহিংসতা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাহলে তাদের অসুবিধাটা কোথায়? মঙ্গলবার সংবাদ সম্মেলনে নির্বাচন ও বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্যই বিএনপিকে ভোট দেবে জনগণ। পরিষ্কার করে বলছি যে আওয়ামী লীগ সরকারের অধীনে
কোনো নির্বাচন হবে না এবং আপনার ওই 2014 নির্বাচন অথবা 2018 নির্বাচন এই নির্বাচন খেলায় জনগণ আর গ্রহণ করবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে পরাজিত হবে জেনেই আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সংবিধান কি আপনার একেবারে একটা বাইবেল যেটা পরিবর্তন করা যাবে না? নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্লিন ফিডের চ্যানেল সম্প্রচার না করলে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি আরও জানান, দেশের গণমাধ্যমের স্বার্থে সম্প্রচার আইন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের সাথে মতবিনিময় করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নেতৃবৃন্দ। সম্প্রচার আইনের আওতায় ক্লিন ফিড বাস্তবায়ন করায় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংবাদিক নেতারা। এ সময় তারা গণমাধ্যম কর্মী আইন দ্রুত কার্যকরের দাবি জানান। 15 বছরে যদি এবার অঙ্কটা করি আমরা 3 লক্ষ কোটি টাকার বিজনেস এই পুরো এটাকে আমরা সম্প্রচার অর্থনীতি বলি হয়েছে। ফলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা দেশের বাজার এবং দেশের ইকোনমি যেটা সম্প্রচার অর্থনীতির স্বার্থ রক্ষা করে। আমরা আবারও রিকোয়েস্ট করছি যে গণমাধ্যম কর্মী আইনটা অবিলম্বে যাতে পাশ হয় সেই ব্যাপারে আপনার যে ভূমিকা অতীতে আপনি রেখেছেন, খুব শিগগিরই আইনটা সংসদে উঠবে এবং পাশ হবে এই আশাবাদ ব্যক্ত। তথ্যমন্ত্রী জানান, ক্লিন ফিডের বিদেশি চ্যানেলের নিরবিচ্ছিন্ন সম্প্রচার কার্যকর করতে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সমস্ত চ্যানেল ক্লিন ফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে এবং অন্যান্য কেবল অপারেটিংয়ের শর্ত মানার জন্য আবার কেউ যদি না মানে তাহলে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকেও সময় দিচ্ছি। তিনি জানান, দেশের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট না চালানোর বিষয়ে নজরদারি বাড়ানো হবে। যে ক্লিন ফিড পাঠালেও এমন কোনো কন্টেন্ট যাতে আমাদের দেশে প্রদর্শিত না হয় যেটি সমাজে অস্থিরতা তৈরি করে, পরিবারে অস্থিরতা তৈরি করে এবং আমাদের ছেলে মেয়েদেরকে বিপদে ঠেলে দেয়, এই ধরনের কন্টেন্ট যাতে না যায় সেজন্য আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে কি করা যায় কমিটির মাধ্যমে বা অন্য কোনোভাবে যাতে এগুলোকে রেগুলেট করা যায়। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান সম্প্রচার আইন কার্যকরে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান। 50 বছরের ইতিহাসে একটি নতুন মাইল ফলো। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড বাস্তবায়নে অ্যাটকো ও কোয়াব একসাথে কাজ করবে। মঙ্গলবার যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এ তথ্য জানিয়েছে। কেবল অপারেটররা বলছেন, সরকারের ছাড়পত্র পাওয়া বিদেশি চ্যানেলগুলো সম্প্রচার করা হচ্ছে। দেশের সম্প্রচার আইন অনুযায়ী বিজ্ঞাপন সহ কোনো বিদেশি চ্যানেল চালানো যাবে না। কয়েক দফা সময় দেওয়ার পর তা বাস্তবায়নে এবার কঠোর সরকার। 1 অক্টোবর থেকে আইন কার্যকর হওয়ায় বন্ধ রয়েছে অনেক বিদেশি চ্যানেল। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের দাবি জানিয়েছে দর্শকরা। সরকারের এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয় নিয়ে মঙ্গলবার আলোচনায় বসে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নেতারা। বৈঠকে দুই সংগঠনই বিষয়টিকে স্বাগত জানায়। টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংকট সমাধানের জন্য আবারও বসবেন তারা। কিছু কিছু বিষয় আছে যেগুলোর থেকে উত্তরণ হতে হবে এবং সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং আগামী 7 তারিখে আবার আমরা তাদের আরও অনেক প্রতিনিধি সহ আমরা অ্যাটকো থেকে আমরা বসবো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে যেটাকে সুন্দরভাবে সমাধান করা যায়, যেন একটা উইন উইন সিচুয়েশন কেবল অপারেটরের জন্য থাকে, আমাদের টেলিভিশন অপারেটর যারা আছে আমাদের জন্য থাকে এবং বিশেষ করে দর্শকদের জন্য। কেবল অপারেটররা বলছেন, ডিস্ট্রিবিউটররা ক্লিন ফিডের জন্য আরও সময় চান। ব্রডকাস্টারদের সাথে আলাপ করার পরে তারা আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে তারা এই জিনিসটি বাস্তবায়ন করতে গেলে তাদের আরও কিছু সময় প্রয়োজন। সেটা তারা আমাদের কাছে 1 থেকে 1.5 বছর সময় চেয়েছেন। আমাদেরকে একটা লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী কালকে রাত্রেই আমরা চ্যানেলগুলি আমরা আপ করে দিয়েছে। এখন যদি এর মধ্যে বিজ্ঞাপন থেকে থাকে এটার দায়ভার অন্তত আমার না, যেহেতু আমাকে তথ্য মন্ত্রণালয় পারমিশন দিয়েছে। তো এইভাবে যদি আমাকে আগামী দিনে আরও কিছু চ্যানেলের লিস্ট দেয় আমরা অবশ্যই সেইগুলি আমরা পরিচালনা করব। বিদেশি চ্যানেলে ক্লিন ফিডের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের সম্প্রচার শিল্পের সাথে জড়িত সবাই উপকৃত হবে বলে জানান দুই সংগঠনের নেতারা। নোটিশটা কিন্তু আগেই দেওয়া হয়েছে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি।
দেখছেন দীপ্ত সংবাদ। বিরতির পর আবারও স্বাগত সবাইকে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মীয়মান বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের কাজ শেষ হচ্ছে আগামী শুক্রবার। এর আগে শেষ হয়েছে প্রথম চ্যানেলের কাজ। আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্পটি আগামী বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিকল্পনামন্ত্রী জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেকের বৈঠকে ৬,৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২০টি নতুন বাস নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। প্রথম ধাপে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এই পরিবহন। মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণপরিবহনে বিশৃঙ্খলা আর যানজটে নাকাল রাজধানীবাসী। যাত্রী তোলার অসুস্থ প্রতিযোগিতার কারণে বাড়ছে দুর্ঘটনাও। এসব নিয়ন্ত্রণে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার ঢাকা দক্ষিণের নগর ভবনে এ সংক্রান্ত কমিটির 18তম সভায় সিদ্ধান্ত হয় 1 ডিসেম্বর থেকে এ রুটে বাস চলাচলের। আগামী 1 ডিসেম্বর 2021 ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত আমরা এই নতুন পদ্ধতিতে, এই নতুন নিয়মে আমরা পরিচালনা শুরু করব। বাস বের জন্য আমরা চেষ্টা করছি, প্রায় 16টি বাস বে হচ্ছে, 16টি বাস বে এবং বাকি ছাউনি হচ্ছে প্রায় আমাদের 40টির মতন। প্রথম অবস্থায় ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলবে 120টি নতুন নন এসি বাস। শিগগিরই এসব বাসের নকশা ঠিক করা হবে। সবাই মিলে কিন্তু আজকে এগুলা কথা হয়েছে যে আমরা লাইসেন্স বিহীন কেউ চলতে পারবে না, রুট পারমিট বিহীন কেউ চলতে পারবে না, লক্কর চক্কর কোনো বাস চলতে পারবে না এবং নতুন বাস নামানো হচ্ছে। সব বাসগুলোই নতুন হবে, একদম নতুন বাস। এখানে 2019-এর আগের কোনো বাস এই যাত্রাপথে আর চলবে না। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের বরাদ্দ 100 কোটি টাকা, তা এখন লাগছে না বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে পরবর্তীতে বাস মালিকরা চাইলে এখান থেকে টাকা নিয়ে নতুন বাস নামাতে পারবেন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকায় আর কাঁচা মরিচ 160 টাকায়। সরবরাহ স্বল্পতার কারণে দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। মঙ্গলবার রাজধানীর কাউরান বাজার, নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে খুচরা প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় 64 থেকে 67 টাকায় আর বিদেশি পেঁয়াজ বিক্রি হয় 50 থেকে 55 টাকায়। এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজের কেজি ছিল 40 থেকে 50 টাকা আর বিদেশি পেঁয়াজ ছিল 38 থেকে 45 টাকা। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি করেন বিক্রেতারা। আপনার এখন বর্তমানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজের দাম অনেক বাড়তি। এখন তো কিনি নাই, 320 টাকা পাল্লা চাইতেছে, দাম বেশি থেকে নিই নেই। 100 টাকা বেশি, আমি 220 টাকা করে পাল্লা নিয়েছিলাম, এখন 320 টাকা পাল্লা। হঠাৎ দাম বাড়ার কারণটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে যেরকম পেঁয়াজটা চাহিদা পরিমাণে আসতেছে না, চাহিদার তুলনায় অনেক কম আসতেছে, এই জন্য ইন্ডিয়ানটা শর্ট। প্লাস বাংলাদেশেও দেশি পেঁয়াজের দামটা মাঝে অনেক কম ছিল। কৃষকরা মানে এখন পেঁয়াজটা তখন অবহেলা করে তখন পেঁয়াজটা বিক্রি করতে চায় না, বা সবাই রাইখা দিচ্ছে যে পেঁয়াজ বলে, যে কৃষক বলে যে পেঁয়াজ ফালাই দেবো, তাও কম দামে বিক্রি করবো না। দেশের সব থেকে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও বেড়েছে পেঁয়াজের দাম। সোমবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় 50 টাকায়। একদিনের ব্যবধানে 4 টাকা বেড়ে মঙ্গলবার বিক্রি হয়েছে 54 টাকায়। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। শুধু পেঁয়াজই নয়, কাঁচা মরিচের ঝালও হঠাৎ বেড়েছে। এর জন্য সরবরাহ স্বল্পতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আফরোজা আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরছি একটু পর। আবারও স্বাগত দীপ্ত সংবাদে। দেশের বাইরের খবর। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী সেউকোরো মানাবে, জার্মানির বিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান এবং ইতালির বিজ্ঞানী জর্জিও প্যারিসে।
মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। এদের মধ্যে বৈশ্বিক জলবায়ুর ভৌত মডেলিং, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন সিওকোরো মানাবে ও ক্লাউস হ্যাসেলম্যান। আর পরমাণু ও গ্রহীয় পরিসরের ভৌত কাঠামো আবিষ্কার ও তার ওঠানামার মিথস্ক্রিয়া আবিষ্কারের কারণে নোবেল পুরস্কার পেয়েছেন জর্জিও প্যারিসে। নোবেল পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন এই 3 বিজ্ঞানী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2009 থেকে 2018 সালের মধ্যে বিশ্বের প্রায় 14% প্রবাল প্রাচীর বিলুপ্ত হয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্ক। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় চলা এই সংস্থাটি বলছে, বিলুপ্ত হওয়া প্রবাল প্রাচীরের আয়তন 11,700 বর্গ কিলোমিটার। বিজ্ঞানীরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়তে থাকায় প্রবাল প্রাচীরগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। বিজ্ঞানীরা গবেষণার অংশ হিসেবে 73টি দেশের 12,000 এলাকার তথ্য বিশ্লেষণ করেছেন। ফেসবুক সব সময় নিরাপত্তার চেয়ে প্রবৃদ্ধিকে গুরুত্ব দেয় বলে অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। রবিবার যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে সাক্ষ্য দিয়েছেন 37 বছর বয়সী হাউগেন। সাবেক পণ্য ব্যবস্থাপক ফ্রান্সিস হাউগেন বলেন, তার ফাঁস করা নথিগুলো থেকে প্রমাণ হয় ফেসবুক বরাবরই নিরাপত্তার চেয়ে প্রবৃদ্ধিকে গুরুত্ব দেয়। তবে ফেসবুক বলছে তথ্য ফাঁসের ঘটনাগুলো বিভ্রান্তিকর এবং প্রতিষ্ঠানটির ইতিবাচক গবেষণাগুলো আড়াল করেছে। এবারে খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ। আগামী 7 অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। প্রতিযোগিতায় এরই মধ্যে 2টি ম্যাচ খেলেছে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখে দলের বাইরে বিশ্বনাথ ঘোষ, তবে জ্বর থেকে সেরে উঠে পুরো টিমের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন রক্ষণ ভাগের খেলোয়াড় রেজাউল করিম। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 18 বছরের কম বয়সীদের এখনই টিকা নয়, শিগগিরই জেলা পর্যায়ে দেওয়া হবে ফাইজারের টিকা। 1.5 বছর পর প্রাণ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 10 অক্টোবর হবে সবাই কাজ শুরু 16 তারিখ। ইসি নিয়োগে সার্চ কমিটি ধোঁকাবাজি মত ফখরুলের, বিএনপির প্রতিনিধি থাকবে বলছেন ওবায়দুল। ক্লিন ফিট নিশ্চিতে বুধবার থেকে শুরু হচ্ছে অভিযান, আইন বাস্তবায়নে অ্যাটকো ও কোয়াবের সভা। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলরেজ বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।